দ্বাদশ শ্রেণীর ভারতবর্ষ গল্পটির এর আগের পর্বে তোমাদের কাছে বিষয়বস্তু আলোচনা করেছিলাম কতগুলি অংশে ভাগ করে। আজকে দেখো এই গল্পটির ওপর থেকে 5টি প্রশ্ন উত্তর সহ আলোচনা করছি এবং এই উত্তরগুলো একদম টেক্সট পোর্শন থেকেই তোমরা পাবে, শুধু 5 নম্বর প্রশ্নের শেষ অংশটা ছাড়া। ওটা একটু তাৎপর্য বুঝে আমাদের লিখতে হবে, নাহলে বাদবাকি প্রশ্নগুলো কিন্তু একদম টেক্সট পোর্শন ধরেই উত্তর রয়েছে এবং সেখানে টেক্সট যদি তোমরা সুন্দর করে তৈরি করে নাও তাহলে উত্তর তোমাদের লিখতে কোনো অসুবিধে হবে না। তাহলে চলো দেখি আমরা প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করি। দেখো, আজকে তোমাদের প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে, ভারতবর্ষ গল্পে উল্লেখিত বাজারটি কোথায় অবস্থিত? এই বাজারটির বর্ণনা দাও। এর উত্তর কিন্তু আমরা একদম টেক্সটের বই ধরেই পাবো। প্রথম লাইনেই রয়েছে। তা আমরা প্রথমে বলবো যে সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভারতবর্ষ গল্পে লেখক রাঢ় বাংলার এক প্রত্যন্ত গ্রামের প্রেক্ষাপটে এই গল্পটিকে উপস্থাপন করেছেন। সেখানেই পিচের সড়ক বাঁক নিয়েছে সেখানেই একটি ছোট বাজার গড়ে উঠেছিল। এবারে দেওয়া হচ্ছে বাজারটির বর্ণনা। তা বাজারটির বর্ণনা আমরা বলবো বাজারটি আকারে ছোটই ছিল, যার পেছনে ছিল গ্রাম, যা ঘন বাঁশবনে ঢাকা। সেই গ্রামে কিন্তু বিদ্যুৎ ছিল না, কিন্তু বিদ্যুৎ ছিল সেই বাজারে। বাজারে আর ছিল নানান রকমের দোকান, যেমন 3টে চায়ের দোকান। এই মাঝখানের অংশটা না বললেও চলবে, যেহেতু আমরা বাজারের বর্ণনা দিচ্ছি। 3টে চায়ের দোকান, 2টো সন্দেশের, 3টে পোশাকের, একটা মনোহারীর, 2টো মুদিখানার। দেখো, এই অংশগুলো যে আমরা চলে যাচ্ছি বড় উত্তরের মধ্যে, এখান থেকে কিন্তু তোমরা এমসিকিউ বা 1 নম্বরের প্রশ্ন পেতে পারো যে বাজারটিতে কি কি ধরনের দোকান ছিল। তা এখানে বড় প্রশ্ন যখন তোমরা তৈরি করছো, সেখানে তথ্যগুলো বইয়ে যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু একদম পারফেক্টলি তোমাদের তৈরি করতে হবে আর মনে রাখতে হবে, তাহলে তোমাদের ছোট প্রশ্নগুলোও তৈরি হয়ে যাবে। ছিল 2টো মুদিখানা, আর ছিল একটা আড়ত, ছিল একটি হাস্কিং মেশিন, তার পেছনে ছিল ইটভাটা। চারপাশের গ্রামের লোকেরা এসে সেখানে জমায়েত ঘটাতো। বেশ রাত্রি 9টা পর্যন্তই জমাটি ভাব থাকতো সেই বাজারে। তারপর কিন্তু সব ফাঁকা হয়ে যেত, শুধু কতগুলি আলো জ্বলতো আর কিছু কুকুরের ছায়া পিচের রাস্তায় ঘোরাঘুরি করত। আর মাঝে মাঝে চলে আসতো ট্রাক, যা দূরের শহরে মিলিয়ে যেত। আর চারিধার থাকতো নিস্তব্ধ। বাঁকের মুখে আদ্যিকালের বটগাছে পেঁচার ডাকটাও যেন সেই স্তব্ধতার অন্তর্ভুক্ত হতো। আর আমরা বাজারের বর্ণনায় দেখি যে কাহিনীর প্রেক্ষাপটে যে অকাল দুর্যোগে ক্লিষ্ট চাষাভুষো গ্রামের মানুষগুলো, যাদের ধানের ক্ষতির প্রভূত সম্ভাবনা রয়েছে, তারা তাদের মেজাজ ঠিক রাখতে পারতো না, তারা তর্ক বিতর্কে লিপ্ত হতো। তারা এই বাজারের একটি চায়ের দোকানে নানান প্রাসঙ্গিক ও অপ্রাসঙ্গিক মন্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে জমায়েত ঘটাতো এবং সেই বাজারের চা দোকানের চাওয়ালার বিক্রি বাটাও বেড়ে যেত। তাহলে এভাবে আমরা সেই বাজারের বর্ণনা এই কাহিনীর মধ্যে পেয়েছি। এরপরে দেখো, 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে বেশ অনেকগুলো প্রশ্ন একসঙ্গে দেয়া হয়েছে, উত্তর কিন্তু একেবারে কাছাকাছি। প্রথমে বলা হচ্ছে, মুণ্ডুপাত করতে থাকলো আল্লাহ ভগবানের। কারা কেন আল্লাহ ভগবানের মুণ্ডুপাত করতে থাকে? তারপরে অথবা দিয়ে রয়েছে, তাই লোকের মেজাজ গেল বিগড়ে। কাদের কেন মেজাজ বিগড়ে গেল? ক্ষিপ্ত মেজাজে কথায় কথায় তর্ক বাঁধে। কাদের মধ্যে কেন এরূপ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল? তারপরে রয়েছে, মারামারির উপক্রম হয়। কাদের মধ্যে কেন মারামারির উপক্রম হয়েছিল? তাহলে প্রত্যেকটা প্রশ্নে যে প্রথম অংশটা রয়েছে, কারা বা কাদের, এদের উত্তর কিন্তু একই। তাহলে সেখানে আমরা কি বলবো না, সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভারতবর্ষ গল্পে আমরা দেখি রাঢ় বাংলার এক প্রত্যন্ত গ্রামের প্রেক্ষাপট নিয়ে গল্পটি উপস্থাপন করেছেন এবং সেই প্রত্যন্ত গ্রামের যে মানুষগুলি, তারা ছিলেন সবাই চাষি, মূলত তাদের চাষবাস নির্ভর ছিল জীবন। সেই সমস্ত চাষাভুষা মানুষদের কথাই এখানে তুলে ধরা হয়েছে। তারা কেউ ধর্মে হিন্দু, তারা কেউ ধর্মে মুসলিম। এরপরে কেনর উত্তরে, মানে প্রত্যেকটা প্রশ্নের কেনর উত্তর কিন্তু কাছাকাছি। কেন আমরা কি বলবো না, এখানে সেই প্রত্যন্ত গ্রামের যে প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে, সেই গ্রামের যে প্রাকৃতিক প্রেক্ষাপটে আমরা দেখি, তখন ছিল সময়টা শীতের। বাজারের উত্তরে ছিল একটি বিশাল মাঠ, সেখান থেকে কনকনে বাতাস সারাক্ষণ বয়ে আসতো। এর উপর দেখা গেল সারাক্ষণ আকাশ মেঘে ঢাকা, বৃষ্টি শুরু হয় এবং জোরালো হাওয়াও বইতে থাকে। তা এইভাবে এক প্রাকৃতিক দুর্যোগপূর্ণ বা অকাল দুর্যোগের সৃষ্টি হওয়ার ফলে ধানের প্রভূত ক্ষতির সম্ভাবনা দেখা দেয়। ফলে
সেই গ্রামের চাষাভুষো মানুষগুলো যেহেতু তাদের চাষবাসই ছিল একমাত্র উপার্জনের উপায় বা রাস্তা, তারা অন্য আর কোনো কর্মের সঙ্গে সংযুক্ত ছিলেন না, তাই তারা তাদের মেজাজ ধরে রাখতে পারলেন না। এই লাইনগুলো ধরে প্রশ্ন আছে। এবং সেই গ্রামের সংলগ্ন যে বাজারটির চা দোকানে তারা জমায়েত ঘটাতো, সেখানে তারা প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক নানান কথায় মেজাজ হারিয়ে তর্ক বিতর্কে লিপ্ত হতেন। তারা শুধুমাত্র একটি রৌদ্র করজ্জ্বল দিনের জন্য প্রতীক্ষমান অবস্থায় ছিলেন, কিন্তু কোনোভাবেই তাদের সেই আশার তারা আলো দেখতে পাচ্ছিলেন না, যে কারণে তারা তাদের মাথার উপরে থাকা আল্লাহ ভগবানের ওপর দোষারোপ করছিলেন এবং তারা মনে করেছিলেন যে আল্লাহ ভগবান অর্থাৎ তাদের মাথার উপর থেকে যে কোনো সর্বশক্তিমানের যে আশীর্বাদ সরে গেছে এবং তারা কোনোভাবেই নিজেদের চিন্তাভাবনা বা নিজেদের মনোপ্রকৃতির ওপরে নিয়ন্ত্রণ আনতে সক্ষম ছিলেন না, যে কারণেই তাদের মধ্যে দেখা যাচ্ছে এই ধরনের মন্তব্যের উপস্থাপনা তাদের মেজাজ ক্ষিপ্ত হয়ে উঠছিল এবং তারা মেজাজ হারিয়ে তর্ক বিতর্কে লিপ্ত হচ্ছিলেন, আবার কখনো তাদের সেই তর্ক বিতর্ক মারামারির পর্যায়ে উপনীত হচ্ছিল। তাহলে উত্তরটাকে আমরা দেখো এই প্রত্যেকটা লাইন ধরে প্রশ্নের উত্তর কিন্তু কাছাকাছি এইভাবেই দিতে পারি। এরপর 3 নম্বর প্রশ্নে দেখো, সেই সময় এলো এক বুড়িটির কোথায় উপস্থিত হয়েছিলেন, সেই স্থানে বুড়িটির কি বর্ণনা লেখক দিয়েছেন তার নিজের ভাষায় লেখো। তাহলে বুড়িটি উপস্থিত হয়েছিলেন আমরা বলবো যে সৈয়দ মুস্তফা সিরাজের লেখা ভারতবর্ষ গল্পে যে রাঢ় বাংলার প্রত্যন্ত গ্রামের প্রেক্ষাপট কাহিনীতে তুলে ধরেছেন, সেই গ্রামটির সংলগ্ন বাজারে চায়ের দোকানে যেখানে গ্রামের দুর্যোগ ক্লিষ্ট সমস্ত চাষাভুষো মানুষেরা জমায়েত ঘটাতো, যেখানে ওই সভ্যতার ছোট্ট উনুনের পাশে তারা আর কোনো মানে কাজের সম্ভাবনা না দেখে বা সময় কাটাতে না পারার কারণে সেখানে জমায়েত ঘটিয়েছিল, সেখানেই কিন্তু বুড়ি অর্থাৎ বৃদ্ধাটি উপস্থিত হয়েছিলেন, কাহিনীর উল্লিখিত বৃদ্ধাটি উপস্থিত হয়েছিলেন। এবারে আমরা তার বর্ণনার মধ্যে দেখো পুরো টেক্সট পোর্শন থেকেই উত্তরটা পাবো। তাই এখানে লেখক থুত্তুড়ে কুজো এক ভিখিরি বুড়ির প্রসঙ্গ তুলে ধরেছেন। তার চেহারা ছিল রাক্ষসে, তার এক মাথা সাদা চুল, পরনে ছিল ছেঁড়া নোংরা একটি কাপড় এবং গায়ে জড়ানো ছিল চিটচিটে তুলোর একটি কম্বল, হাতে ছিল একটি বেটে লাঠি। পিচের রাস্তায় ভিজতে ভিজতে দিব্যি বুড়িটি হেঁটে এসে চায়ের দোকানে প্রবেশ করেন। খয়া খরবুটে মুখের তার সুদীর্ঘ আয়ুর চিহ্ন যেন প্রকট ছিল। দেখা গেল সেই চা দোকানে উপস্থিত সমস্ত চাষাভুষো গ্রামের মানুষেরা তাদের প্রসঙ্গ হারিয়ে বুড়িটির প্রতি আকৃষ্ট হন, সেই বৃদ্ধাটির প্রতি আকৃষ্ট হন এবং তার প্রসঙ্গে নানান রকম কৌতূহল তাদের মনের মধ্যে উঁকি দিতে থাকে এবং সেই কৌতূহল বশত তারা নানান প্রশ্ন করতে শুরু করেন। কিন্তু একাকী নিঃসঙ্গ সেই বুড়িটি ছিল আত্মসম্মান বোধসম্পন্ন এবং মেজাজি, যে কারণে সেই চা দোকানে উপস্থিত জমায়েতের সকলের মধ্যেই যে একদম শুধুমাত্র কৌতূহল ছিল তা নয়, তারা রসিকতা বা তারা কিছুটা বিদ্রূপের ভঙ্গিতে নানান রকম যখন মন্তব্য উপস্থাপন করতে থাকে, সেখানে বুড়িটি কোনোভাবেই আর তাদের কথায় কোনো রকম প্রশ্রয় দেন না, উপরন্তু তাদের সেই অকথা কুকথা তিনি প্রতিবাদ জানান। এমনকি দেখা যায় যে তিনি তার সেই স্বভাববশত তাদের সাপসাপান্ত করতেও দ্বিধাবোধ করেন না। এভাবে আমরা বুড়িটির বাহ্যিক দৈহিক যে বর্ণনাও পাচ্ছি এবং তার স্বভাব, তার চিন্তাভাবনা, তার আচার আচরণের একটা পরিচয় লেখক এখানে তুলে ধরছেন। তাহলে এটা গেল সেই বুড়ির বর্ণনা। এরপরে দেখো 4 নম্বরে রয়েছে লোকেরা চেঁচিয়ে উঠল। লোকেরা কারা? আচ্ছা, এই লোকেরা কারার উত্তর হচ্ছে এর আগে যে আমরা কারা যে 2 নম্বর প্রশ্নের উত্তর দিয়েছিলাম তারা কারা না, ওই রাঢ় বাংলার প্রত্যন্ত গ্রামের যে প্রেক্ষাপটে এখানে গল্পের উপস্থাপনা, সেই গ্রামে চাষাভুষো মানুষদের কথা এখানে বলা হয়েছে, যারা ওই সভ্যতার ছোট্ট উনান অর্থাৎ সেই বাজারের একটি চায়ের দোকানে গিয়ে জমায়েত ঘটাতেন, তাদের কথা এখানে তুলে ধরা হয়েছে। তাদের চেঁচিয়ে ওঠার পেছনে কারণ কি? তাহলে দেখো, তোমাদের টেক্সটটা কিন্তু খুব ভালো করে যত্ন সহকারে পড়তে হবে, নাহলে এই লাইনটা থেকে তোমরা ধরে ফেলবে যে তাদের চেঁচিয়ে ওঠার প্রসঙ্গটা ছিল যখন তারা সেই বৃদ্ধার শবদেহ নিয়ে, কেউ বলছিল হিন্দু,
বৃদ্ধাটি ছিলেন হিন্দু, কেউ কেউ বলছিল যে বৃদ্ধাটি ছিলেন মুসলিম। তাদের যে দাবি সেই সময় মনে হয় এই লাইনটি রয়েছে। কিন্তু টেক্সটটা ভালো করে দেখো, লাইনটি রয়েছে কিন্তু চায়ের দোকানে যখন গ্রামের চাষাভুষো মানুষেরা জমায়েত ঘটিয়েছিল, সেখানে যখন সেই বৃদ্ধাটি, সেই থুত্তুড়ে কুজো ভিখারি বৃদ্ধাটি উপনীত হয়েছিলেন, তার প্রসঙ্গে কিন্তু এই লাইনটির অবতারণা। বৃদ্ধাটি যেভাবে নির্দ্বিধায় ভিজতে ভিজতে এসে চায়ের দোকানে প্রবেশ করলেন, আবার তার নড়বড়ে শরীর নিয়ে ওই বৃষ্টিমুখর বা বর্ষণমুখর রাস্তায় তিনি বেরিয়ে পড়লেন, এটা দেখে তার ভালো মন্দের কথা চিন্তা করেই কিন্তু সেই সমস্ত চাষাভুষো মানুষেরা চেঁচিয়ে উঠেছিলেন। তা এর উত্তরের পরিসরটা যে খুব গভীর তা নয়, কিন্তু লাইনটির প্রাসঙ্গিকতা তোমাদের বুঝতে হবে, না হলে কিন্তু তোমরা উত্তরটা একদম ঠিকঠাক জায়গায় ধরতেই পারবে না। এরপরে দেখো আজকে শেষ প্রশ্ন, যে বোঝা গেল বুড়ির এ অভিজ্ঞতা প্রচুর আছে। কি দেখে বোঝা যায় বুড়িটির কোন বিষয়ে প্রচুর অভিজ্ঞতা আছে? বুড়িটির এই অভিজ্ঞতার মধ্য দিয়ে লেখক কোন দিকটি তুলে ধরতে চেয়েছেন? তা কি দেখে বোঝা যায়? না, বুড়িটি, দেখো আমরা দেখব যে রাঢ় বাংলার এক প্রত্যন্ত গ্রামের যে প্রেক্ষাপট নিয়ে এখানে লেখক কাহিনীটি উপস্থাপন করেছেন, সেখানে আমরা দেখছি যে অকাল বাদলার কারণে গ্রামের সমস্ত চাষাভুষা মানুষেরা আর অন্য কোনো কাজ না পেয়ে, উপায় না পেয়ে বাজারের একটি চায়ের দোকানে সমবেত হয়ে তাদের নানান প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক মন্তব্যের মধ্য দিয়ে সময় কাটাতেন। সেখানেই এক থুত্তুড়ে কুজো ভিখিরি বুড়ির উপস্থাপনা বা উপস্থিত হওয়া। সেই বুড়িটি বৃষ্টিতে যেভাবে নির্দ্বিধায় ভিজতে ভিজতে চায়ের দোকানে প্রবেশ করলেন হেঁটে, এরপর আবার তাদের সঙ্গে যেভাবে তর্ক বিতর্ক বা আলাপচারিতা হলো, আলাপচারিতা ঠিক বলবো না, যে কথোপকথন হয়েছিল বৃদ্ধাটির সঙ্গে, সেটা যে খুব সুষ্ঠু স্বাভাবিক তা কিন্তু নয়। বৃদ্ধাটি সেখানে তার আত্মসম্মানবোধ বজায় রেখে ওই নড়বড়ে শরীর বা জরা জীর্ণতা যার শরীরের মধ্যে স্পষ্ট, সে ওই অবস্থাতেও বা একা একা যে ভিজতে ভিজতে দোকানে প্রবেশ করেছেন, এরকম একটা অবস্থাতেও ওই চায়ের দোকানে উপস্থিত চাষাভুষো মানুষগুলোর অপ্রাসঙ্গিক কৌতূহলে কোনোভাবে প্রশ্রয় দিলেন না, তাদের অকথা কুকথার তিনি প্রতিবাদ করলেন, এমনকি শেষে সাপসাপান্ত করে নির্দ্বিধায় বেরিয়ে গেলেন। এরপর তিনি ওই নড়বড়ে শরীর নিয়ে বাঁকের মুখের যে বটতলা যেটি ফাঁকা, সেখানেই উপনীত হলেন, যেখানে মাটি ভিজে প্রায় কাদা হয়ে রয়েছে। সবাই অবাক চোখে দেখলেন যে গুড়ির কাছে একটা মোটা শিকড়ের ওপরে বৃদ্ধাটি বসে পড়লেন এবং গুড়ির একটি খোদল ছিল, তাতে তিনি পিঠ ঠেকিয়ে দুপা ছড়িয়ে দিলেন। এই পরিস্থিতি বা এই দৃশ্যটি দেখেই বুঝতে পারলেন সেই চায়ের দোকানে উপস্থিত চাষাভুষো মানুষগুলো যে বুড়ির এভাবে প্রকৃতির সঙ্গে সংলগ্ন হয়ে থাকার অভিজ্ঞতা খুব প্রবল। যেভাবে নির্দ্বিধায় ভিজতে ভিজতে আসা চায়ের দোকানে আবার উন্মুক্ত প্রকৃতির মধ্যে বেরিয়ে যাওয়া, উন্মুক্ত আকাশ যেখান থেকে শীতের ঋতুতেও বর্ষণ হচ্ছে, সেই রকম একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে প্রকৃতির কোলেই বৃদ্ধাটির গিয়ে আশ্রয় নেওয়া এবং বসার ভঙ্গির মধ্যেও যেন একটা এখানে খুব আমেজ অনুভব করার মতো অনুভূতি প্রকাশ পাচ্ছে। এই সমস্ত কিছু দিয়েই বোঝা যাচ্ছে যে বৃদ্ধাটি প্রকৃতির সংলগ্ন হয়ে থাকার অভিজ্ঞতাটা খুব প্রবল, এবং এই দিকটি লেখক সৈয়দ মুস্তফা সিরাজ এখানে বৃদ্ধার মধ্য দিয়ে উপস্থাপন করতে চেয়েছে। তাহলে দেখো 5 নম্বর প্রশ্নের যে শেষ অংশটা, বৃদ্ধার অভিজ্ঞতার মধ্য দিয়ে লেখক কি তুলে ধরতে চেয়েছেন? তা লেখক মানব ও প্রকৃতির মধ্যে নিবিড় জৈবিক রসায়নের যে একটি দিক রয়েছে তা কিন্তু এখানে তুলে ধরতে মূলত চেয়েছেন। এছাড়া আমরা দেখব যে কাহিনীর মধ্যে কিছু কিছু অংশের উপস্থাপনার মধ্য দিয়ে লেখক যেন চারপাশের পরিবেশ প্রকৃতির সঙ্গে মানব প্রবৃত্তিকে এক ও অভিন্ন করে ফেলেছেন, বা আশেপাশের পরিবেশ প্রকৃতির নানান ঘটনা বা উপাদানের মধ্য দিয়ে মানব প্রকৃতি বা মানুষের মনোপ্রবৃত্তি, তার আচার আচরণ সব কিছু যেন প্রতিকায়িত হচ্ছে। সেজন্যই আমরা দেখি কাহিনীর মধ্যে শতায়ু বৃদ্ধাকে এমনভাবে চিত্রিত করেছেন যেন কাহিনীতে উল্লিখিত প্রাচীন বটগাছটির প্রতিরূপ হয়ে উঠেছেন, বা একে অপরের যেন পরিপূরক, বা এরা যেন একই আত্মার দুটি ভিন্ন রূপ। আর সেই আত্মার নামই হচ্ছে ভারতবর্ষ, যেটা কাহিনীর মধ্য দিয়ে লেখক তুলে ধরতে চেয়েছেন।
তা সেই দৃষ্টিভঙ্গি নিয়েই কিন্তু তিনি কাহিনীর মধ্যে বৃদ্ধার রূপ, তার স্বভাব, তার আচার আচরণ, চিন্তাভাবনা সবটাই চিত্রিত করেছেন। তাই এভাবেই আমরা শুধু লেখক নয়, আমাদের চোখেতেও ধরা পড়ে যে একটি ওই প্রাচীন বটগাছের গায়ে যে ভঙ্গিতে বৃদ্ধা বসেছিলেন, বা সেই বর্ষণমুখর দিনে তিনি উন্মুক্ত প্রকৃতির মধ্যে যেভাবে আশ্রয় নিয়েছিলেন নির্দ্বিধায়, তার শরীরের জরাজীর্ণতাকে উপেক্ষা করে সব কিছুর মধ্যে দিয়ে প্রকৃতির সঙ্গে মানব অস্তিত্বের যে একটি নিবিড় সম্পর্ক, সেটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে ফুটে উঠছে। তা সেদিকটাই বোঝানোর জন্য এখানে সেই বৃদ্ধাকে বৃক্ষবাসিনী বলে অভিহিত করেছে। তাহলে এভাবেই তোমরা এই 5টি প্রশ্নের উত্তর আজকে তৈরি করো। এর পরের অংশ থেকে আরও বেশ কিছু প্রশ্নের উত্তর পরের পর্বে আলোচনা করব।